আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সব ভালো আছো। আমি মাহমুদা মিস, স্কলার্স স্কুল অ্যান্ড কলেজ বাংলা বিভাগ। তোমরা আগে কনফার্ম করো যে সাউন্ড ক্লিয়ার কিনা, পিকচার ক্লিয়ার কিনা। সবাই আস্তে আস্তে ক্লাসে জয়েন করো। সাউন্ড এবং পিকচার ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও। ওয়ালাইকুম আসসালাম টু অল। সবাই ভালো আছো তো? স্বপ্নীল অরুন্ধতী ক্লিয়ার মিস, ওকে। রায়ান জাকির অল ক্লিয়ার। হ্যাঁ, যদি সব কিছু ক্লিয়ার থাকে একটু কষ্ট করতে হবে তোমাদের, একটু খাতা কলম নিতে হবে। হ্যাঁ, পেন অ্যান্ড পেপার নাও একটু, বিকজ আমাদের আজকের ক্লাসে লিখতে হবে। আমি তোমাদের একটু বলে দিব ডিরেকশনটা, ঠিক আছে? অল ক্লিয়ার, ঠিক আছে। তোমরা অনেকে চলে আসছো, তাহলে আমরা কিন্তু ক্লাসটা শুরু করব, ঠিক আছে? আমি কি ক্লাসটা শুরু করতে পারি? আমাদের অনেক স্টুডেন্ট চলে আসছে, 41, অলমোস্ট 41 আর স্টুডেন্ট আসবে। কিন্তু আমাদের ক্লাস টাইম, যেহেতু ক্লাস টাইমে আমাদের ক্লাসটা শুরু করতে হবে। শুরু করার আগে আমি একটু বলে নেই, তোমাদের সম্ভবত তোমরা একটু, যেহেতু অনলাইন ক্লাস, গ্রুপে সবসময় একটু চেক করবে, ঠিক আছে? গ্রুপে চেক করবে কি কি আপডেট দেয়া হয়। হ্যাঁ, তো আমার জানা মতে আমি তোমাদের বাংলা ফার্স্ট পেপার কিন্তু বইটা বেশ পরিবর্তন হয়েছে, 4টা গদ্য, 6টা কবিতা। তো আগের বইটা কিন্তু আসলে কারোই কাজ করবে না, ঠিক আছে? আমাদের সাথে আছেন জুহু মিস, ওয়ালাইকুম আসসালাম মিস। আজমাইন মিস কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো, তোমরা ভালো আছো? মুনতাসির স্যার ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, এখন একটু খাতা কলম নাও। তোমাদের নতুন বইটা অবশ্যই কিনতে হবে, আমাদের সেকেন্ড ক্যাম্পাসে কিন্তু বইটা পাওয়া যাচ্ছে। এছাড়াও তোমরা অনলাইনেও এটা কিনতে পারো বইটা, ঠিক আছে? বইটা অবশ্যই কিনে নিবে, বইটা আমাদের লাগবে। আর তোমাদের সহপাঠ যে বইটা, সহপাঠে তোমাদের রয়েছে উপন্যাস লাল সালু, আর নাটক রয়েছে সিরাজউদ্দৌলা। তো আমি তোমাদের উপন্যাসটা পড়বো। আমি বলে দিই, আমরা এই বাংলা ক্লাসটা 4জন শিক্ষক নিচ্ছি। হ্যাঁ, গদ্যটা নেবেন সোহাগ স্যার, পদ্যটা নেবেন সুরভি মিস, আর উপন্যাসটা নেব আমি, আর ব্যাকরণ মানে বাংলা 2 পার্টটা নিবে সাজু স্যার, ঠিক আছে? তো তোমরা যার যেদিন ক্লাস, তোমরা কিন্তু শর্ট ফর্মগুলো জানো। এস আমাদের সাজু স্যার, এস যে সোহাগ স্যার, এম এইচ আমি, এস বি সুরভি মিস, ঠিক আছে? তো যেদিন তোমাদের যে ক্লাসগুলো হচ্ছে, তোমরা কি করবে, ওখানে একটু লিখে নিবে, ঠিক আছে? যে আজকে এটা এটা পড়ানো হচ্ছে। এখন একটু খাতা কলম নাও, আমি তোমাদের একটু বলে দেই যে আমি পড়াচ্ছি তোমাদের লাল সালু। লাল সালু উপন্যাস সৈয়দ ওয়ালিউল্লাহ লিখেছেন। হ্যাঁ, তো তোমরা একটু খাতা কলম নিয়ে লিখো। তোমাদের ওখানে গ্রুপে মনে দেয়া আছে তোমাদের 21 তারিখ থেকে সম্ভবত পরীক্ষা, তাই তো? এই মাসের। এখন পরীক্ষার সিলেবাসটা কি বলা হয়েছে, 18 তারিখ পর্যন্ত আমরা যে সিলেবাসটা পড়াবো, যে সাবজেক্টের যতটুকু কমপ্লিট হবে তার উপর। হ্যাঁ, এখন আমি যেহেতু তোমাদের লাল সালু পড়াচ্ছি, আমাদের প্রত্যেকটা কিন্তু সিলেবাস দেয়া। যেমন গদ্য কি আছে, প্রথম 2টা পদ্য আছে। আর উপন্যাস থেকে তোমরা একটু খেয়াল করবে, ওখানে লেখা আছে উপন্যাসের ভূমিকা। এখন উপন্যাসের ভূমিকা আমরা এই মাসে পরীক্ষা হবে, আর পরীক্ষার টাইপটা হবে এমসিকিউ। 25টা এমসিকিউ থাকবে। তাই আমি তোমাদের লাল সালু উপন্যাস সম্পর্কে কিছু তথ্য কণিকা দিচ্ছি। হ্যাঁ, কিছু ইনফরমেশন দিব, তোমরা একটু খাতায় লিখবে। এখন আমাকে বলো যে দেখো, তোমাদের যেহেতু এখান থেকে এমসিকিউ হবে, আমি সম্ভবত 2টা ক্লাস পেতে পারি পরীক্ষার আগে তোমাদের। হ্যাঁ, এই অক্টোবরের পরীক্ষার আগে। তো এখানে আমি এই লাল সালু উপন্যাসের ভূমিকা বলতে, যে মূল উপন্যাস শুরু হয়েছে, এই মূল উপন্যাস শুরুর আগ পর্যন্ত যে তথ্যগুলো আছে, সেখান থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে। এই পরীক্ষায় তো আমি এটা 2 ভাগে ভাগ করে নিয়েছি। আমি প্রথম অংশটুকু আজকে পড়াবো, আর আমার আরেকটা ক্লাস নেক্সট টিউসডে আমি একটা ক্লাস পাবো, সেখানে আমি, হ্যাঁ তোমরা একটু ট্যাগ দাও স্টুডেন্টদের, তোমাদের ফ্রেন্ডদের, ঠিক আছে? তো এই লাল সালু উপন্যাস সম্পর্কে আমরা আরও কিছু ইনফরমেশন জানবো। তো 2টা ক্লাসে বিভক্ত করে আমি কিন্তু তোমাদের ইনফরমেশনগুলো দিচ্ছি। এখান থেকে তোমাদের আশা করি তোমরা কমন পাবে। তো এই জন্য তোমাদের একটু খাতায় লিখে নিতে হবে, ঠিক আছে? একটু লিখো। আরেকটা কথা, তোমাদের লেখা হয়ে গেলে আমি সম্ভবত 25টা এখানে তোমাদের
তোমার জ্ঞানমূলক কোশ্চেন হতে পারে, এটা অনুধাবন হতে পারে। আমি আজকের ক্লাসের জন্য দিয়েছি, তোমরা একটু লিখে নিবে, আর লেখা হলে একটু ইয়েস নো বলবে, তাহলে আমি নেক্সট কোশ্চেনগুলো যাব। দেখো প্রথম কোশ্চেন আমাদের লাল সালু, কিন্তু তোমাদের আমি মূল উপন্যাসে এখনো যাইনি, ঠিক আছে, উপন্যাসের ভূমিকা অংশ থেকে পড়াচ্ছি। আমাকে একটু জানাবে তোমাদের লেখা হয়েছে কিনা, ইয়েস ওর নো লিখবে, তখন আমি পরবর্তী কোশ্চেনগুলো তো যাব। হ্যাঁ, দেখো 1 নম্বর কোশ্চেনটা, তোমরা জানো লাল সালু কি, এই যে বাংলাদেশে এখানে কিন্তু কোনো ধর্মকে অবমাননা করা হয়নি, ধর্মকে পুঁজি করে যারা বিজনেস করে, ঠিক আছে, তাদের বিরুদ্ধে একটা প্রতিবাদ ছিল লাল সালু উপন্যাস, ঠিক আছে। কেন্দ্রীয় চরিত্র হচ্ছে মজিদ। তো আমরা কিন্তু আসলে এই মূল উপন্যাসে যাব। রনি স্যার, ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ স্যার। দেখো খুব ইম্পর্টেন্ট আমি কিছু ইনফরমেশন এখানে দিয়েছি, তোমরা একটু লিখো। লাল সালু সৈয়দ ওয়ালিউল্লাহ, তাহলে এই যে ওয়ালিউল্লাহ যে লেখক, তাই না, উপন্যাস যে লিখে তাকে আমরা কি বলি, ঔপন্যাসিক। নাটক লিখলে নাট্যকার, কবিতা লিখলে কবি, ঠিক আছে, ছোট গল্প আর উপন্যাস লিখলে বলা হয় কথা সাহিত্যিক। এখন আমার প্রথম প্রশ্ন দেখো, জন্ম, এখন জন্মটা কার বলো তো, লাল সালুর তো জন্মর কথা বলা হয়নি, তাই না, লেখকের জন্ম, মানে সৈয়দ ওয়ালিউল্লাহ জন্ম কত তারিখ, 1922 খ্রিস্টাব্দের 15ই আগস্ট, ঠিক আছে। তোমরা একটু লিখে ফেলো ইনফরমেশনগুলো, খাতায় যখন লেখা হবে ডান লিখবে বা ওকে মিস, ঠিক আছে, তাহলে আমি বুঝতে পারবো যে তোমাদের লেখা শেষ। দেখো আমি একটু পড়েও দিচ্ছি। হ্যাঁ মুস্তাকিম লিখেছি মিস লেখা শেষ, গুড, কিন্তু আমরা একটু অপেক্ষা করি, যারা পরে এসেছে এদের জন্য আমরা একটু অপেক্ষা করি, ঠিক আছে বাবা। দেখো জন্ম 1922 খ্রিস্টাব্দের 15ই আগস্ট, কার জন্ম, সৈয়দ ওয়ালিউল্লাহ। এগুলো খুব মানে কমন ইনফরমেশন, ঠিক আছে, আমি আর পরবর্তীগুলো অবশ্যই ডিসক্রাইব করব। দেখো জন্মস্থান, তার জন্মস্থান কোথায়, চট্টগ্রাম জেলার 16 শহর। আচ্ছা পিতৃনিবাস মানে কি, ওই যে আমরা বলি না, মানে তার আদি ভূমি, পিতা মাতার যে জন্মভূমি, তাই না, পৈতৃক ভিটা, সেটা কোথায়, পিতৃনিবাস হচ্ছে নোয়াখালী। কিন্তু জন্ম মানুষ যে কোনো জায়গায় যেখানে জন্মগ্রহণ করবে সেটা জন্মস্থান, ঠিক আছে। চাকরি সূত্রে হতে পারে, আমরা এখানে একটু পরে পড়বো তার বাবা কি চাকরি করতেন, এই জন্য আসলে ঠিক আছে তিনি চট্টগ্রামের 16 শহরে জন্মগ্রহণ করেন, কিন্তু তার পিতৃনিবাসটা কোথায়, নোয়াখালী। এখানে কিন্তু একটা কথা আসবে যে যদি তোমার দুইটা ইনফরমেশন আসে, তা জন্মস্থানটা কোথায়, চট্টগ্রাম, কিন্তু যদি আসে পিতৃনিবাস কোথায়, নোয়াখালী, এই দুইটা ইনফরমেশনে তোমাদের জন্য কনফিউশন না থাকে, ঠিক আছে। এবার 4 নম্বর প্রশ্ন কি আছে, পিতা, তার পিতার নাম কি, সৈয়দ আহমদুল্লাহ ছিলেন উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তা, ঠিক আছে, একটু খেয়াল রাখবে, তার মানে সরকারের উচ্চ পর্যায়ে তিনি চাকরি করতেন। সে কে, সৈয়দ ওয়ালিউল্লাহর পিতা সৈয়দ আহমদুল্লাহ, নামের মিল আছে, সৈয়দ সৈয়দ। নাম্বার 5-এ কি আছে, এবার তার জন্মের পর পড়াশোনা করতে হবে না, তো সৈয়দ ওয়ালিউল্লাহ 1941 খ্রিস্টাব্দে ঢাকা ইন্টারমিডিয়েট কলেজ থেকে আইএ পাশ করেন, মানে তোমাদের মতো কলেজে পড়তেন, ইন্টারমিডিয়েট পাশ করেন, ঠিক আছে। আচ্ছা 41-এ যেহেতু ইন্টারমিডিয়েট, তাই না, 2 বছর পর। দেখো এবার তিনি 1943 আনন্দমোহন কলেজ থেকে বিএ পাশ করেন। আনন্দমোহন কলেজ কোথায়, এটা হচ্ছে তোমার, আনন্দমোহনটা ছিল ময়মনসিংহে। তোমরা ক্লাস 8-এ পড়েছো মনে হয় না, ওই যে শিক্ষা সফরে যাবে ময়মনসিংহ, সেখানে কি কি আছে, যে আনন্দমোহন কলেজ হচ্ছে সেখানে। নাম্বার 7-এ কি আছে, দেখো তিনি ছিলেন জীবন সন্ধানী ও সমাজ সচেতন সাহিত্য শিল্পী। এখন যদি এখান থেকে বহুপদী উদ্দীপক আসে যে সৈয়দ ওয়ালিউল্লাহ কী ধরনের সাহিত্য শিল্পী ছিলেন, যদি আসে জীবন সন্ধানী, সমাজ সচেতন, তারপর আসলে কি তোমার হচ্ছে মানবিকতা বোধ সম্পন্ন, তাহলে উচ্চতর দক্ষতায় প্রশ্নটি উত্তর কি হবে, ক খ, তাই না। এই ইনফরমেশনগুলো তোমরা হচ্ছে ভালো করে একটু পড়বে। হ্যাঁ মিস লাল সাল উপন্যাস আমরা কতটুক পড়বো এক্সামের জন্য, না এটাই আমি বলেছি। হ্যাঁ কে প্রশ্ন করেছো, রিমা, শোনো আমাদের এবারে এই অক্টোবরে যে পরীক্ষা, সেখানে লাল সালু উপন্যাস থেকে কোনো প্রশ্ন আসবে না, মানে মূল উপন্যাস থেকে। এই যে উপন্যাসের আগে তোমরা বইয়ে দেখবে উপন্যাসের ভূমিকা অংশ, মানে উপন্যাসের উৎপত্তি কোথায়, কে কী ধরনের উপন্যাস লিখেছেন, তারপর লাল সালু উপন্যাস কত সালে প্রকাশিত হয়েছে, মানে মূল গল্পে, মূল উপন্যাসে আমরা যাব না এই পরীক্ষার জন্য। এই পরীক্ষা শেষ হলে মূল উপন্যাসে চলে যাব, বুঝতে পেরেছো। যেটা লেখা আছে স্ক্রিনে ওটা কপি কর, হ্যাঁ গুড, এভাবে ফ্রেন্ডদের হেল্প করবে। হ্যাঁ যে যেটা বুঝো না, তিনি ছিলেন জীবন সন্ধানী ও সমাজ সচেতন সাহিত্য শিল্পী। এই 7 পর্যন্ত কার কার হয়েছে একটু বলো,
নাম্বার 7 পর্যন্ত কার কার হয়েছে? ম্যাম, জীবন সন্ধানী শিল্পী বলতে কি বোঝানো হয়েছে? সাদিদ, আচ্ছা, জীবন সন্ধানী মানে হচ্ছে তোমার একদম তোমার হচ্ছে জীবনকে অনুসন্ধান করে করে বের করা হয়েছে। এখানে তোমার কোনো স্বপ্নের জায়গা নেই, ঠিক আছে? তিনি কিন্তু স্বপ্নচারী না যে হচ্ছে একদম কল্পনার জগতে হারিয়ে গেলেন, কল্পনার জগতে হারিয়ে হচ্ছে তিনি সেখান থেকে তোমার হচ্ছে লিখলেন। কিন্তু তিনি কি লিখেছেন? জীবন ঘনিষ্ঠ, মানে এই সমাজে, দেখো এখানে আরেকটা কথা আছে না, সমাজ সচেতন সাহিত্যশিল্পী, তার মানে সমাজে যা কিছু ঘটে তিনি তাই নিয়ে লিখেছেন। সমাজকে তিনি দেখেছেন, এটা আমরা পড়বো। তার বাবা তো সরকারি চাকরি করতেন, তো তোমরা জানো যে যারা সরকারি চাকরি করেন তারা হচ্ছে পোস্টিং হচ্ছে চেঞ্জ হয়, তাই না? বিভিন্ন জেলায় পোস্টিং চেঞ্জ হয়ে যায়, তখন তিনি বিভিন্ন, তুমি যত ঘুরবে তত হচ্ছে জীবন সম্পর্কে জানতে পারবে। সব এলাকার জীবন আচরণ কিন্তু একরকম নয়, জীবনযাত্রা। তো তিনি যে ঘুরে ঘুরে দেখেছেন, তো তাই তিনি এই কল্পনার জগতে বসবাস করতেন না, ঠিক আছে? অনিন্দিতা লিখেছ, ডান, ওকে। আমরা 7 পর্যন্ত যদি শেষ হয়ে যায়, আমরা কি পরবর্তী কোশ্চেনে যাব? সবার লেখা হলে তারপর আমি যাব, ঠিক আছে? 7 পর্যন্ত, আপ টু 7 সবাই একটু ওকে লিখো বা ডান, আরো দু একজন লিখো, দেন আমি হচ্ছে 7 পরে যাচ্ছি। সানাজ, নাজ, 7 ডান, গুড। এখন তোমরা কি বুঝতে পারছো? এইখান থেকে যে প্রশ্নগুলো আমি আশা করি তোমরা অবশ্যই কমন পাবে পরীক্ষায়। হ্যাঁ, আমি আরেকটা ক্লাস নিব, শেখানোর চেষ্টা করব এরকম কিছু তোমাদের হচ্ছে ইনফরমেশন দেওয়ার। এখন আমার কথা হচ্ছে, আমি যে এই যে নোটগুলো বানিয়েছি, তাহলে আমি পড়াশোনা করেছি না? পড়াশোনা করেছি, টাইপ করেছি, দেন আমি ক্লাস নিচ্ছি। তাহলে আমি যদি তোমাদের জন্য এইটুকু কষ্ট করি, একটা ক্লাসের জন্য যদি আমি 1 ঘন্টা হচ্ছে সময় দিই, ঠিক আছে, আর এখনও ক্লাস নিচ্ছি 50 মিনিট, তো তোমাদের কি উচিত এই ক্লাসটার পর রাতে হচ্ছে এই বাংলা ফার্স্ট পেপার নিয়ে, লাল সালু নিয়ে একটু বসা, বইটা নিয়ে? আশা করি অবশ্যই বসবে। আলিভা মাহাজাবির মিস লেখা শেষ, গুড। তাহলে আমি আচ্ছা 7 পড়ে যাচ্ছি। আচ্ছা 6 পর্যন্ত রাখি, তাই না? অনেকে যারা পরে এসছো, ঠিক আছে। দেখা যাচ্ছে কিন্তু, বাট আমি তারপর পড়ে দেব এই জন্য, যখন তুমি শুনবে তখন তোমার মনে থাকবে, যেহেতু কপিতে লিখছো, ঠিক আছে। তোমাদের সব ফ্রেন্ডরা কি ক্লাসে আসছে, ক্লাস কি করছে? যারা ক্লাস করবে না, তোমাদের একটা মানে কথা বলে রাখি, তোমাদের এবার যে অনলাইন, তোমাদের তো অনলাইন মানে তোমাদের এবার ফার্স্ট, তাই না? কিন্তু তোমাদের ধরো ক্লাস 10 এর স্টুডেন্টরা, মানে সব স্টুডেন্টই কিন্তু অনলাইন ক্লাস করছে। স্কলার্সের কথা বিশেষ করে বলি, যারা অনলাইনে ভালো রেজাল্ট করেছে, তো আমি দেখলাম যারা ভালো রেজাল্ট করলো তারা হচ্ছে নিয়মিত ক্লাস করে, যারা ক্লাস করেছে তারাই ভালো করেছে। সো তোমাদের কাছে আমি এইটুক, আচ্ছা নোমানুর রহমান মিস 4 পর্যন্ত রাখেন? ও আচ্ছা 4 পর্যন্ত রাখবো, ওকে। শোনো, আমরা কিন্তু সবার কথাই রাখার চেষ্টা করব, ঠিক আছে? নোমানুর যদি একটু লেটে লিখেছ, সো আমি 4 পর্যন্ত রেখেছি। এর বাকিগুলো তোমরা একটু দেখে লিখে ফেলো, আমি এবার পড়ে দিচ্ছি। হ্যাঁ, নাম্বার 4-এ কি আছে এটা আমি পড়ে দিয়েছি না নোমান? নাম্বার 6 দেখো, নাম্বার 8 আমি পড়ে দিই, এখান থেকে একটা প্রশ্ন আসে। তিনি মানে কে? সৈয়দ ওয়ালিউল্লাহ। তিনি বিখ্যাত, নাম্বার 8 বলছি, হ্যাঁ, তিনি বিখ্যাত ইংরেজি দৈনিক দ্য স্টেটসম্যান, এটা আসবে। পত্রিকা সাব এডিটর ছিলেন, সহ সম্পাদক, তাই না? সাব, উপসম্পাদক, সহ সম্পাদক, কোনটা বলো? দ্য স্টেটসম্যান, আসলে এখান থেকে প্রশ্ন আসবে যে সৈয়দ ওয়ালিউল্লাহ কোন পত্রিকার সাথে যুক্ত ছিলেন। প্রশ্নটি ঠিক এরকম হবে, দ্য স্টেটসম্যান, এবং সেটা কি ধরনের পত্রিকা? ইংরেজি দৈনিক। দেখো কিন্তু 3টা প্রশ্ন তুমি বানাতে পারো। এটা হচ্ছে ইংরেজি পত্রিকা, আর পত্রিকার ধরন থাকে, যেমন এটা হচ্ছে দৈনিক, মানে যেমন প্রথম আলো প্রতিদিন বের হয়, আবার সাপ্তাহিক হয়, ঠিক আছে? 1 মাস পর পর বের হয়, 3 মাস পর পর বের হয়। তো এটা ছিল ইংরেজি দৈনিক, নাম কি? দ্য স্টেটসম্যান। নোমান লেখা শেষ? একটু তাড়াতাড়ি লিখতে হবে, হ্যাঁ। আচ্ছা, স্টেটসম্যান পত্রিকা, আমি প্রশ্ন ধরনগুলো বলে দিচ্ছি। তার সর্বশেষ কর্মস্থল ছিল প্যারিস, তাই না? কার? সৈয়দ ওয়ালিউল্লাহ। তার মানে হচ্ছে আমি সবার শেষেরটা বললাম প্যারিস, এটা মোস্ট ইম্পর্টেন্ট। তোমরা বইটা খুলে অনেক ইনফরমেশন পাবে, সেগুলো আবার নোট করবে, এগুলি তোমাদের
হোমওয়ার্ক থাকবে যে আমি দিয়েছি 25টা, তুমি যদি আরো 50টা লিখতে পারো সেটাকে পড়াশোনা বলা হবে, ঠিক আছে। এখন তার সর্বশেষ কর্মস্থল ছিল প্যারিস, তার মানে কি তিনি এর আগে অনেক জায়গায় চাকরি করেছেন, কিন্তু আমি ইম্পর্টেন্ট ইনফরমেশন হিসেবে দিয়েছি প্যারিস। নোমান। আচ্ছা দেখো, এবার তিনি তো এই যে পড়াশোনা করলেন, চাকরি বাকরি করলেন, এই যে সুন্দর নাহারিন লিখেছে উপসম্পাদক। দেখো, মৃত্যু 1971 সালে 10ই অক্টোবর প্যারিসে পরলোক গমন করেন। তোমরা যদি লাল টিপ সিনেমাটি দেখো, কেউ দেখেছো হয়তো, ঠিক আছে, ওই সিনেমাতে হচ্ছে সৈয়দ ওয়ালিউল্লাহকে বিশেষ একটা ধন্যবাদ দেওয়া হয়েছিল। তো তোমাদের এই যে সাহিত্য বলো, মানে ভালো মানে সিনেমা বলো, ঠিক আছে, এগুলো সব কিছুই কিন্তু এই সমাজের সাথে জড়িত। রনিসা লিখেছে সাব এডিটর, উপসম্পাদক, ঠিক আছে। দেখো, তার মানে একটা লাইন থেকে কতগুলো প্রশ্ন আসতে পারে, বুঝতে পেরেছো? একটা লাইন থেকে 3-4টা প্রশ্ন বানানো যায়, আবার এমন হয় একটা লাইন থেকে একটা প্রশ্নই হবে, যেমন তার সর্বশেষ কর্মস্থল ছিল কোথায়? প্যারিস, তাই না? নাম্বার 10 মৃত্যু পড়ে দিয়েছি। 11 এবং 12 এই দুটো হচ্ছে অনেক ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন, এটা আমি তোমাদেরকে একটু দিব, ঠিক আছে। নাম্বার 11 এবং 12, এবং 12 নাম্বারটা অনেক ইম্পর্টেন্ট। দেখো কেন বলছি, তার গল্প গ্রন্থ, গল্প গ্রন্থ মানে হচ্ছে ছোট গল্প, হ্যাঁ, নয়নচারা, 2 তীর ও অন্যান্য গল্প। এখান থেকে একটা প্রশ্ন আসবে, যদি আসে নিচের কোনটি সৈয়দ ওয়ালিউল্লাহর গল্প গ্রন্থ? নয়নচারা দিবে, আর বাকি 3টা উপন্যাসের নাম, নাটকের নাম দিবে, অর্থাৎ একটা থাকবে সঠিক উত্তর নয়নচারা, আর বাকিগুলো তোমার বিভিন্ন অপশন থাকবে যেটা সঠিক না। আবার এমন হতে পারে নিচের কোনটি তার গল্প গ্রন্থ, এখান থেকে যে গল্প গ্রন্থ নয়, এমন প্রশ্ন যদি আসে, নয়নচারা, 2 তীর অন্যান্য গল্প, লাল সালু, এই 3টা থেকে তখন আনসার কি হবে? 1 ও 2। বিভিন্নভাবে প্রশ্ন আসতে পারে। ম্যাম আমার লেখা শেষ আপ টু 12। লাবিব গুড, লেখা শেষ, বাট আমাদের কিন্তু সবার জন্য অপেক্ষা করতে হবে, আমরা একটা মিনিমাম টাইম ধরে রাখবো। সাজু স্যার আসসালামু আলাইকুম, আমাদের সাথে সাজু স্যার আছেন। দেখো, এই গল্প গ্রন্থ হচ্ছে অবশ্যই এগুলো মুখস্থ করে ফেলবে, হ্যাঁ। তার গল্প গ্রন্থের নাম হচ্ছে নয়নচারা, 2 তীর অন্যান্য গল্প। এই নয়নচারা হচ্ছে বাংলা সাহিত্যের খুব গুরুত্বপূর্ণ হচ্ছে একটা গল্প, তোমরা যদি কেউ সময় সুযোগ পাও তাহলে পড়ে নিও, হ্যাঁ। আর উপন্যাসের নাম কি? 3টা, তার কিন্তু লেখা অনেক অল্প, অর্থাৎ তিনি খুবই কম লিখেছেন, কয়েকটা নাটক, 4টা নাটক, 3টা উপন্যাস আর কিছু গল্প গ্রন্থ, ঠিক আছে। বাট তিনি এত বাংলা সাহিত্যে তার লাল সালুর জন্য কিন্তু তিনি বিশাল একটা জায়গা করে নিয়েছেন, ঠিক আছে। তার উপন্যাস 3টার নাম কি? লাল সালু, চাঁদের অমাবস্যা, কাদো নদী কাদো। আচ্ছা, এই 3টা অবশ্যই লিখে ফেলবে, আর এই 3টা মুখস্থ করে ফেলবে। সৈয়দ ওয়ালিউল্লাহর তোমার হচ্ছে আমি বারবার বলেছি গল্প উপন্যাস নাটক খুবই কম, এগুলো একটু মুখস্থ করবে। ডান আপ টু 12, মিস ডান, ওকে। সানজিদা, তোমরা সবাই মোটামুটি 12 পর্যন্ত শেষ করেছো, তারপর আমরা অনেকেই ধরো একটু লেট করে লিখে, তো আমরা 7-8 পর্যন্ত রাখলাম, হ্যাঁ। 8-এর ইনফরমেশনটা খুব খুব গুরুত্বপূর্ণ। 12 পর্যন্ত শেষ হওয়ার পর দেখো নাটকে কি আছে, নাটকের প্রশ্ন, এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে যে সৈয়দ ওয়ালিউল্লাহর নাটকগুলো কি ধরনের ছিল? নিরীক্ষামূলক। দেখো একটা প্রশ্ন কিন্তু শেষ, একটা লাইনে কত ধরনের প্রশ্ন হতে পারে। এরপর তার নাটকের নাম হচ্ছে বহিপীর, তোমরা পড়েছো না? কিছুদিন আগে পড়লে, বহিপীর সৈয়দ ওয়ালিউল্লাহ। মনে আছে তোমাদের তাহেরার কথা? কার কার মনে আছে বহিপীর? এখনো ভুলে যাওনি নিশ্চয়ই। বহিপীর, তরঙ্গ ভঙ্গ, উজানে মৃত্যু, সুরঙ্গ, 4টা নাটক। তাহলে কি হলো, নাটক তোমাদের বই আছে 4টা, উপন্যাস আছে 3টা, আর গল্প আছে 2টা। এই যে 2 তীর অন্যান্য গল্প কিন্তু একটাই নাম, হ্যাঁ। এরপর 14 নাম্বার কি আছে? উপন্যাস আধুনিক কালের একটি বিশিষ্ট শিল্পরূপ। এখান থেকে একটা প্রশ্ন আসবে। নোমান, এত চেষ্টা পড়ো, 6 পর্যন্ত পারলাম লিখতে। আচ্ছা নোমান, তুমি হ্যাঁ নিতে পারো, ঠিক আছে, তারপর লিখে ফেলো, একটু তাড়াতাড়ি লিখতে হবে, হ্যাঁ। 6 পর্যন্ত লিখেছো? আচ্ছা, এবার আমরা লাস্ট চান্স দিচ্ছি নোমানুর রহমানকে। এই যে 7 পর্যন্ত যাও, তোমাকে দেখাচ্ছি, তুমি লিখো। এরপর আমি চাই তোমার হাতের লেখা অনেক ফাস্ট হোক।
লাম্পি ব্যাপারে কি লিখেছে দেখো, অবভিয়াসলি মনে আছে বহিপির, গুড, মনে থাকা ভালো। হ্যাঁ, নাম্বার 14-এ কি আছে, উপন্যাস হচ্ছে আধুনিক কালের একটি বিশিষ্ট শিল্পরূপ। এবার যদি প্রশ্ন আসে উপন্যাস কোন সময়ের বিশিষ্ট শিল্পরূপ, কোন কালের, তার মানে কি আধুনিক কাল, তার মানে কি এই যে এটাকে বলে যুগ বিভাগ, সাহিত্যের যুগ বিভাগ রয়েছে, প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ। তাহলে উপন্যাস কি আধুনিক যুগের শিল্পরূপ। তার মানে প্রাচীনকালে তোমরা চর্যাপদের কিছু লাইন পড়েছো না, চর্যাপদ ছিল প্রাচীন যুগে, হ্যাঁ, আর উপন্যাস হচ্ছে আধুনিক কালে। হাত চলে না মিস, নুমা তাড়াতাড়ি লিখতে হবে। নাম্বার 15, 15 নাম্বার কি আছে, উপন্যাসের আক্ষরিক অর্থ হলো উপযুক্ত বা বিশেষ রূপে স্থাপন। ঠিক আছে, এখান থেকে প্রশ্ন আসে উপন্যাস শব্দের অর্থ কি, উপন্যাসের আক্ষরিক অর্থ কি, তখন কি হবে, এমনও হতে পারে উপযুক্ত রূপে স্থাপন, এই একটা অপশন থাকতে পারে, আবার থাকতে পারে বিশেষ রূপে স্থাপন, আবার যদি থাকে উপযুক্ত রূপে স্থাপন, বিশেষ রূপে স্থাপন, তারপর হচ্ছে শিল্প রূপে স্থাপন, তখন তোমরা কি দিবে উত্তর, উত্তর হচ্ছে 1 এবং 2। দেখো আমি একই সাথে একটা লাইন দিয়ে জ্ঞানমূলক, অনুধাবন, প্রয়োগ, দক্ষতা 4টা জিনিসে বুঝাচ্ছি, তোমাদের 4 ধরনের এমসিকিউ কিন্তু আসে। এবার আপ টু 15, 15 পর্যন্ত একটু তাড়াতাড়ি লিখবে, হ্যাঁ, 15 পর্যন্ত তাড়াতাড়ি লিখো। আর এই ইনফরমেশনগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের অবশ্যই তোমরা আশা করি কমন পাবে। আর যারা ক্লাসটা করলো না তারা মিস করলো। আর অনলাইন ক্লাসে আমরা যা পড়াই, আমরা তো বইয়ের বাইরে কিছু পড়াচ্ছি না, তার মানে এটা যদি আমাদের কলেজের পরীক্ষাতে আসে কোশ্চেন, বোর্ডে যে আসবে না তার গ্যারান্টি কি, বোর্ড তো তোমার বইয়ের বাইরে থেকে প্রশ্ন করে না, বোর্ডের সব প্রশ্ন কোথা থেকে হয় বলো তো, অবশ্যই বই থেকে হয়। তাহলে আর বইয়ের ইম্পর্টেন্ট প্রশ্নগুলোই তো আসে, তাই না? তোমরা যখন বইটা পড়বে, মিসে পড়াটা মনোযোগ দিয়ে শোনো, হ্যাঁ, এক্সামে ভালো করতে পারবা, এটা সত্যি কথা। যারা ক্লাসটা অ্যাটেন্টিভ হবে এবং এই নোটগুলো নিবে তারা অবশ্যই অবশ্যই ভালো করবে। ঠিক আছে, এই 15 পর্যন্ত সবাই লিখে ফেলো। ডান, মুস্তাকিম খুব সুন্দর ক্লাস করছে, অ্যাটেন্টিভ, ডান, গুড। 14, 15, 15 পর্যন্ত কার কার হয়েছে? আচ্ছা নোমান তুমি একটু তাড়াতাড়ি লিখো, আমাদের পরবর্তী যেতে হয়। মিস বাংলা 2 এর জন্য কোন বুকটা কিনবো? নিরঞ্জন অধিকারী বইটা কিনে ফেলো। দেখো নিরঞ্জন অধিকারী বইটা অনেকেই কিনেছে ক্লাস 10-এ। আমি যখন বাংলা 2, মানে আমি বলতে আমাদের বাংলা ডিপার্টমেন্ট সব টিচাররাই কিন্তু তোমাদের বলতে নিরঞ্জন অধিকারী বইটা তখন থেকে কিনতে, যারা স্কলারসে পড়েছো। ঠিক আছে, তো তোমরা যারা কেনোনি তখন, এখন কিনে ফেলো, এটা অবশ্যই কাজে লাগবে। কাজে লাগবে কি, এখান থেকে তোমরা সব কমন পাবে। আধুনিক কালের সময়সীমা কখন থেকে? 1800। সাদিদ 1800 থেকে একদম বর্তমান কাল পর্যন্ত, 1801 থেকে তোমরা যুগ বিভাগটা পড়বে। 650 থেকে 1200 হচ্ছে প্রাচীন যুগ, 1201 থেকে 1800 হচ্ছে মধ্যযুগ, 1801 থেকে এই যে 2020 মানে চলছে, এটা হচ্ছে আধুনিক যুগ। তোমার প্রশ্ন উত্তর পেয়েছো? তোয়া আচ্ছা, 15 পর্যন্ত কার কার হয়েছে? নোমান শুধু স্ক্রিনশট নিলে হবে না, এটা খাতায় লিখে ফেলতে হবে তোমার, ঠিক আছে? আর এই আম্মু আব্বু আমরা কথাগুলো তোমাদের বলবে, হ্যাঁ, তোমাদের ফ্রেন্ডদের আম্মু আব্বু বলার কোনো দরকার নেই। যারা কথা বলবে আমি কিন্তু দেখতে পাই, আমি আরেকটা ডিভাইস দিয়ে তোমাদের দেখি তোমরা কে কি কমেন্টস করো। সুতরাং এই ক্লাস রিলেটেড কথা বলতে হবে। 15 পর্যন্ত শেষ, লিখো শেষ কিনা। 13 পর্যন্ত রাখলাম, আপ টু 15 কার কার হয়েছে 15 পর্যন্ত? তোয়া, তোয়া এখন লিখতে হবে। মিস একটা প্রশ্ন, তোমার নাম কি? পামিনা নাসির, তো বাংলায় দিও, আমি যদি ভুল না বলে থাকি। বলো, প্রশ্ন করো, কোনো সমস্যা নেই। 15 পর্যন্ত সবার হয়েছে কিনা? মুনতাসির স্যার একটা ভালো কথা বলেছে, ডোন্ট ইউজ GIF, না ওই যে তোমরা কি কি কার্টুন কার্টুন দিয়ে ফেলো। প্রশ্ন করো, প্রশ্ন একজন করতে চাইলে। ডান মিস, আপ টু 15। এলিনা, গুড। মিস লাল সালু কি পুরা গল্পটাই থাকবে? মামিনা, না, এবারে পরীক্ষায় লাল সালু উপন্যাস, এটা গল্প না।
ঠিক আছে? এই লাল সালু উপন্যাস শুরু করার পূর্ব পর্যন্ত, এটাকে বলে উপন্যাসের ভূমিকা, তোমাদের সিলেবাসটা অবশ্যই চেক করবে এই ক্লাসের পর। ও মিস, আমি ফাইজা। আচ্ছা, অনেকে আম্মু, আম্মুর আইডি, হ্যাঁ আম্মু আব্বুর আইডি দিয়ে চালাও তো। ফাইজা, গুড। ফাইজা ভালো আছো না? লিখে ফেলো। লাল সালু উপন্যাস যখন শুরু হবে, এই শুরু হওয়ার আগ পর্যন্ত যে ইনফরমেশনগুলো আছে সেটাই হচ্ছে এবারের পরীক্ষার সিলেবাস। কথা কি ক্লিয়ার? আরশি 11 পর্যন্ত রাখেন। ওকে, ঠিক আছে, 11 পর্যন্ত রাখলাম। হ্যাঁ আরশি লিখে ফেলো। সরি, উপন্যাস, হ্যাঁ ফাইজা এটা উপন্যাস। 20 পর্যন্ত শেষ। 1 সেকেন্ড। এসএস ম্যাজিক, নোমানোর আমি তোমার কপিটা দেখতে চাই। তুমি এই যে স্ক্রিনশট নিচ্ছ এটা কিন্তু মানে ঠিক না। তুমি স্ক্রিনশট নিচ্ছ, লেখার পর বাকি সময়টা তুমি পুরোটা, আমি 25টা দিয়েছি আজকে, 25টা লিখো। 25টা লিখা হলে স্পেশাল নুমানুর রহমানকে বলছি, তুমি আমাকে মেসেঞ্জারে এটার পিকচার পাঠাবে যে তুমি 25টা লিখেছো। স্ক্রিনশটে কাজ হবে না। স্ক্রিনশট দিয়ে কি তুমি পরীক্ষা দিবে? তোমার খাতায় লিখতে হবে, লিখলে তোমার মনে থাকবে। প্লিজ এগুলো করো না। স্ক্রিনশট তুমি নিয়ে অবশ্যই খাতায় লিখতে হবে, আমি দেখব। আরশি 11 পর্যন্ত রাখতে বলেছ, ঠিক আছে। আমি কিন্তু 11 পর্যন্ত রেখেছি। আমি একটু পড়ে দিই, তোমরা লিখতে থাকো। দেখো 16 নাম্বারে কি আছে? বিখ্যাত ইংরেজ ঔপন্যাসিক, এটা মনে রাখবে, উপন্যাস। আর যে উপন্যাস লিখেন তাকে কি বলে? ঔপন্যাসিক। ও কিন্তু এম ফরস্টার কি বলেছেন? এর মতে কমপক্ষে 50,000 শব্দ দিয়ে উপন্যাস রচিত হওয়া উচিত। তাহলে এখান থেকে কি ধরনের প্রশ্ন আসবে? কোন ঔপন্যাসিক বলেছেন 50,000 শব্দ দিয়ে উপন্যাস রচিত হওয়া উচিত? এম ফরস্টার। আবার যদি আসে কত হাজার শব্দ দিয়ে উপন্যাস রচিত হওয়া উচিত? 50,000। আননেসেসারি কথা বলতে নিষেধ করেছেন মুনতাসির স্যার। এখন তোমরা যারা আননেসেসারি কথা বলছো, আমি আর বাকিটুকু কিন্তু পড়াবো না, এখানে শেষ করে দিব। মিস, শুধু লেখক পরিচিতি পর্যন্ত থাকবে এই এক্সামে? স্বপ্নীল অরুন্ধতী, মানে উপন্যাস শুরুর আগ পর্যন্ত সবটুকুই থাকবে, ঠিক আছে? শুধু লেখক পরিচিতি না, আমি বলেছি আগামী ক্লাসে আমি লাল সালু সম্পর্কে পড়াবো। তাহলে আমাদের পরীক্ষার সিলেবাস শেষ, এই পরীক্ষার। এই রনি স্যার সুন্দর তো দিয়েছে লেখক ও উপন্যাসের ভূমিকা, মানে পুরোটা। এই আজকের ক্লাসে তো শুধু তোমার, আমি যদি এখন 50টা এমসিকিউ তোমাদের দিই, তোমরা কি লিখতে পারবে একটা ক্লাসে? তোমাদের ধারণ ক্ষমতা আমাদের বুঝতে হবে। হ্যাঁ, তো আজকের ক্লাসে আমি 25টা দিয়েছি, আর নেক্সট ক্লাসে আমি আবার 25টা, 30টা, 20টা যা খুশি দিব, ঠিক আছে? সেটা হবে লাল সালু উপন্যাস সম্পর্কিত, মানে তোমাদের বই রিলেটেড। ওকে, অরুন্ধতী বুঝতে পেরেছো? এখনো যাদের হাতের কাছে বইটা আছে খুলে দেখো যে উপন্যাস শুরুর আগ পর্যন্ত কতগুলো পৃষ্ঠা আছে। অনেকগুলো পৃষ্ঠা আছে। হ্যাঁ, ওই ভূমিকা অংশ পড়ার জন্য এখানে লেখক পরিচিতি আছে, লাল সালু সম্পর্কে আছে, তারপর বিভিন্ন উপন্যাস একদম তোমার হচ্ছে প্রাচীনকাল থেকে, একদম প্রথম উপন্যাস কি বাংলা সাহিত্যের, সার্থক উপন্যাস কোনটি, কোনটি কাহিনী গ্রন্থ ছিল, সবগুলোর ইতিহাসগুলোই হচ্ছে আমাদের এবারের পরীক্ষা সিলেবাস। আমরা মূল উপন্যাসে যাচ্ছি না। মিস, এই পয়েন্টগুলোই পড়তে হবে নাকি পুরো উপন্যাসটা না? পুরো উপন্যাসটা এবারের পরীক্ষায় পড়তে হবে না, কিন্তু তোমরা যেহেতু বাসায় ফ্রি আছো, তোমাদের কলেজে আসতে হয় না, যেতে হয় না, একটা মানে বাসায় বসে তোমরা কিন্তু পড়াশোনা করতে পারছো। হ্যাঁ, অনলাইনে ক্লাস করছো, তোমরা একটু সময় পাচ্ছ বেশি না? তোমরা উপন্যাসটা বাসায় সুন্দর করে রিডিং পড়ে ফেলবে। যখন রিডিং পড়া থাকবে, এরপর যখন পরীক্ষার পর আমি আবার নেক্সট ক্লাস থেকে তোমার পড়াবো উপন্যাসটা, মূল উপন্যাসটা ধরে ধরে, তখন দেখবে তোমার হচ্ছে অনেক প্রশ্ন জাগবে যে এটা কেন হলো, ওটা কেন হলো, এখানে বুঝিনি, ওখানে বুঝিনি, তাই না? মিস, বাংলা সেকেন্ড বইয়ের নামটা এই শোনো তালহা, তোমাদের আমরা বুক লিস্ট দিয়েছি না, ওখানে কিন্তু লেখা আছে। এই যে উচ্চতর বাংলা ব্যাকরণ ও নির্মিতি, মানে তোমরা হচ্ছে এই ইন্টারমিডিয়েট রাইটারের নাম বলবে, লাইব্রেরিতে গিয়ে বলবে কি নিরঞ্জন অধিকারীর আমাদের বাংলা টু বইটা দেন, কলেজের নিরঞ্জন অধিকারীর বইটা দেন, মানে রাইটার ধরে জিজ্ঞেস করলে ওনারা দিয়ে দিবে, ঠিক আছে? মিস, আমার 18 পর্যন্ত ডান। লাবিব, আচ্ছা, এই পরীক্ষায় মূল উপন্যাসের আগে কিছু ভূমিকা বা আলোচনা আছে, সেগুলো পড়ুন। রনি স্যার থ্যাংক ইউ। হ্যাঁ, রাইটার নেম নিরঞ্জন অধিকারী। মুনতাসির স্যার থ্যাংক ইউ। নিরঞ্জন অধিকারীর এই বইটা তোমরা হচ্ছে লাইব্রেরিতে গিয়ে বললে ওনারা দিয়ে দিবে।
দেখো, নাম্বার 17-এ কি আছে? উপন্যাসের ভিত্তি একটি দীর্ঘ কাহিনী। যদি প্রশ্ন হয় উপন্যাসের ভিত্তি কি, কাহিনী, চরিত্র, সংলাপ, তারপর হচ্ছে শৈলী, কোনটা দেবে উত্তর? উপন্যাসের ভিত্তি হচ্ছে দীর্ঘ কাহিনী। আমি অনেকগুলো ইনফরমেশন দিয়েছি। নাম্বার 18-এ কি আছে? উপন্যাসের ঘটনা প্রাণ পায় চরিত্রগুলোর পারস্পরিক সংলাপে। তার মানে এখানে মূল কথা কি? সংলাপ। উপন্যাসের ঘটনা প্রাণ পায় কি হবে? সংলাপ। সংলাপ ধরো আমি এখন ক্লাস নিচ্ছি, আমি তোমাদের এই স্ক্রিন শেয়ার করে কি করতাম? বসে থাকতাম, কোনো কথা বলতাম না। তাহলে ক্লাসটা কি তোমাদের ভালো লাগতো? তোমরা নোট নিতে ঠিক, বাট তোমাদের ভালো লাগতো না। তো এরকম যখন একটা উপন্যাস সংলাপ থাকে, হ্যাঁ, মানে যে তোমার চরিত্রগুলো কথা বলে, যখন কথা বলে তখন উপন্যাসটা মনে হয় প্রাণ ফিরে পায়। বিশেষ করে নাটকে কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ। সংলাপ ছাড়া কোনো নাটক হবে না। তোমার কমেন্ট না লিখে তোমরা হচ্ছে দয়া করে পড়াশোনা করো, ঠিক আছে? মানে তুমি প্রয়োজনের প্রশ্ন করো, কোনো সমস্যা নেই, আমি উত্তর দিব। আমি কেন, দেখো আমাদের সব টিচাররা বাংলা বিভাগে তোমাদের এই উত্তরগুলো কমেন্ট বক্সে কি সুন্দর করে দিয়ে দিচ্ছেন। তাহলে তোমরা মানে প্রশ্ন করো, রিলেটেড প্রশ্ন করো। আননেসেসারি কমেন্ট করে বিশেষ কোনো লাভ হবে না, যেটা তোমার ফ্রেন্ডের সাথে এমনিও গল্প করতে পারো। এই মিস স্টিল 20 ডান। এলিনা, তুমি 20 নাম্বার কোথায় পেয়েছো? ও মাই গড, আমি তো এখন 20 নাম্বারে যাইনি। হ্যাঁ এলিন, আমাকে একটু বলো তো 20 পর্যন্ত কিভাবে পেলে? যাও, 20 পর্যন্ত দিয়েই দিলাম। ফাইজা, আমার 18 পর্যন্ত হয়েছে, তাই তো আমি বলছি। জুম ক্লাসে তোমার ভালো হয় লিখছস? আসলে মিস কি প্রুফ দেখাবি? ওকে, হ্যাঁ আসলে 20 পর্যন্ত কিভাবে পেলে আমি বুঝলাম না। আচ্ছা যাই হোক, ও হয়তো ভুল করে লিখে ফেলেছে। হ্যাঁ আমরিন, গুড। তোমরা সবাই যারা ক্লাসে আছো তারা লিখছো, এটাই আমি সবচেয়ে খুশি। ক্লাসে মানে তোমার ধরো 10 জন ক্লাসে আছো, 10 জনই হচ্ছে খুবই অ্যাটেন্টিভ, ওই ক্লাসটা কিন্তু অবশ্যই মানে ফলপ্রসূ হয়। ধরো অনেক সবাই মিলে ক্লাসে আছে কিন্তু কেউ কিছু লিখছো না, গল্প করছো, ওটা কিন্তু আসলে ক্লাস বলে না। হ্যাঁ আচ্ছা এরিন, সমস্যা না, আমি আবার হ্যাঁ স্ক্রিনে দিয়ে ওটা আবার পরে করে ফেলেছি। আচ্ছা দেখো, এখন তো 20 পর্যন্ত দিয়েছি, 20 পর্যন্ত পুরোটা দেখা যাচ্ছে না। নাও, এখন 20 পর্যন্ত দেয়া আছে, একটু লিখে ফেলো। অদ্রিজা, এখন লিখতে হবে, পড়ে দিচ্ছি। নাম্বার 18-এ কি আছে? উপন্যাসের ঘটনা প্রাণ পায় চরিত্রগুলোর পারস্পরিক সংলাপে। এগুলো কিন্তু এক একটা কিওয়ার্ড, হ্যাঁ, ইনফরমেশন। তোমাদের কিন্তু আমি নমুনা দিয়েছি, তার মানে এই না তুমি এই 25টা পরীক্ষার হলে বসবে আর কিছুই পড়বে না, তা কিন্তু হবে না। এ ধরনের প্রশ্ন হতে পারে, তোমরা নিজেদের মতো করে আরো বানাবে। হ্যাঁ তো আর লিখতে হবে। নাম্বার 19, বাংলা ভাষায় উপন্যাস লেখার সূচনা ঘটে 19 শতকে। এখন এখান থেকে প্রশ্ন হবে, বাংলা ভাষায় উপন্যাস লেখার সূচনা ঘটে কোন শতকে? 17, 18, 19, 20। তোমরা কি দিবে? 19 শতকে। ঠিক আছে, এখান থেকে এক ধরনের প্রশ্ন আমি দিলাম। নাম্বার 20, প্যারীচাঁদ মিত্র, তার হচ্ছে আসল নাম, আর ছদ্মনামটা কি? টেকচাঁদ ঠাকুর। টেকচাঁদ ঠাকুর তিনি ছদ্মনামে লিখেছেন। কি কি লিখেছিলেন? আলালের ঘরে দুলাল কাহিনী গ্রন্থ। সালটা কত? 20 নাম্বার প্রশ্নে 3-4টা ইনফরমেশন, 3-4টা প্রশ্ন হতে পারে যে প্যারীচাঁদ মিত্রের ছদ্মনাম কি? টেকচাঁদ ঠাকুর। টেকচাঁদ ঠাকুর এই যে ছদ্মনাম কে ব্যবহার করতেন? প্যারীচাঁদ মিত্র। এরপর আলালের ঘরে দুলাল কত সালে প্রকাশিত হয়? 1858। আলালের ঘরে দুলাল কি ধরনের গ্রন্থ? ছোট গল্প, নাটক, প্রবন্ধ? আসলে কি? কাহিনী। তোমরা স্ক্রিনশট নিচ্ছ, কোনো লাভ নেই, স্ক্রিনশট নিয়ে কোনো লাভ হবে না। তুমি নিতে পারো স্ক্রিনশট, তোমার ওই ফোনেই থাকবে। যে কপিতে লিখবে, খাতায় লিখবে, সে আসলে উপকৃত হবে। ঠিক আছে, তুমি একটা ক্লাস করলে ক্লাস করে যদি কোনো বেনিফিট না পাও তাহলে কোনো লাভ নেই। হ্যাঁ
ক্লাসটা থেকে তোমার কিছু শিখতে হবে, জানতে হবে, পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হবে, ঠিক আছে? আচ্ছা, আমি 20 মধ্যে দিয়েছিলাম। ওকে ফাইন এলিন, এবার লিখো। দেখো তোমরা আগে আমরা পড়তাম, হ্যাঁ, বাংলা সাহিত্যে প্রথম উপন্যাস আলালের ঘরে দুলাল, কিন্তু আলালের ঘরে দুলাল উপন্যাসের সবগুলো শর্ত পূরণ করেনি, ঠিক আছে, শৈল্পিক হয়নি। তাই এখানে তোমাদের বইয়ে দেখো দেয়া আছে কি, আলালের ঘরে দুলাল হচ্ছে কাহিনী গ্রন্থ। এই ইনফরমেশনটা একদম মানে কি মোস্ট ইম্পর্টেন্ট, যে আলালের ঘরে দুলাল উপন্যাস নয়, এটা কি কাহিনী গ্রন্থ তোমাদের বই অনুসারে। সুতরাং প্রশ্নের উত্তরটা এমনই হবে। 20 পর্যন্ত তোমরা তো অনেক কথা বলেছো, আমার মনে হয় 20 পর্যন্ত সবার লেখা হয়নি। যারা লিখছে এরা কথা বলছে না। আমরিন লিখেছো? অনিন্দিতা কোথায়? আলিভা মাহজাবিন, দেখো ওরা আমার জানা মতে খুব সুন্দর করে কপিতে লিখছে, এই জন্য ওরা কিন্তু কমেন্ট লিখছে না। যারা এই যে অনেক অনেক অহেতুক কথা বলছো, বই কি আসছে সেকেন্ড ক্যাম্পাসে? তানভীর, হ্যাঁ, বইগুলো সেকেন্ড ক্যাম্পাস থেকে তোমরা কালেক্ট করতে পারো, অনেক আগেই তো মিটিংয়ে বলা হয়েছে। মিস আপ টু 20 লেখা শেষ, পুরা লিখেছি। ফাইজা, গুড, ফাইজা লিখছে। আচ্ছা, আলিভা কোথায়? আলিভা বলো তো। আলিভা আর অনিন্দিতা একটু ইয়েস নো লিখো, তোমরা কি লিখেছো কিনা আমি একটু জানতে চাই। আর তোমরা যারা কথা বলছো পরবর্তী ক্লাসে, ঠিক আছে, আমি এদেরকে কিন্তু চিহ্নিত করে রাখছি, এদের নামে কিন্তু হচ্ছে রিপোর্ট যাবে। তোমরা কি মনে করেছো এই যে একজন টিচার পড়াচ্ছেন, আরো এখানে আমাদের ডিপার্টমেন্টে আরো অনেক টিচার আছেন, তো একটু কেয়ার। মুস্তাকিম, হ্যাঁ, ডান। তোয়া, আমি কয়েকটা নাম বলবো কারা কারা বেশি কথা বলছে, এখান থেকে আমি দেখতে পাচ্ছি তো। আলিভা মাহাজাবিন, মিস ডান, গুড। দেখো আমি বললাম না, এই যে আলিভারা কিন্তু লিখছে, ওরা কথা বলছে না, কারণ বুঝাই যাচ্ছে তুমি যখন কথা বলো এই কমেন্ট বক্সে তোমাদের লিখতে হয়, তোমরা কপিতে কখন লিখো এটা কিন্তু খুবই ক্লিয়ার। ইয়েস, 19A। 19A কোথায়? আমি তো ABCD কোনো অপশন দেইনি। নোমান, আমি নোমানের কপিটা দেখবো, ঠিক আছে, তুমি একটু পরেই এই 25টা লিখে আমাকে মেসেঞ্জারে হচ্ছে পিকচার তুলে পাঠাবে। নোমান বাদে বাকিরাও যদি পাঠাতে চাও আমি চেক করে দেবো, কোনো প্রবলেম নেই, কিন্তু নোমানকে স্পেশাল বলছি এই জন্য কারণ স্ক্রিনশট নিয়েছে, তো স্ক্রিনশট নিলে আসলে কোনো পড়া হবে না। আমি তো কোনো স্ক্রিনশট দিয়ে পড়াচ্ছি না, আমি টাইপ করে নিজে তোমাদের বই ঘেটে ঘেটে ইনফরমেশন নিয়ে লিখে তারপর পড়াচ্ছি, তুমি কেন স্ক্রিনশট নিবে? ওকে, 20 পর্যন্ত যার যার হয়েছে 20 পর্যন্ত যদি সবার হয়ে থাকে। আজমাইন, হ্যাঁ বাবা লিখো, সবাই লিখো। পারস্পরিক কথা বলে কোনো লাভ নেই। যদি তোমরা এই ধরনের কথা বলো তাহলে কি হবে জানো, তোমরা যে প্রশ্ন করবে, জানতে চাও, জানার কোনো প্রশ্ন আমরা দেখতে পাবো না শিক্ষকরা। যেমন তোমরা অনেকেই প্রশ্ন করেছো, রনি স্যার তারপর মুন্তাসির স্যার কিন্তু সুন্দর উত্তরগুলো দিয়ে দিয়েছেন, আমিও চেষ্টা করেছি দেয়ার, তাই না? ও নুমায়ের, নুমায়ের রহমান, মিস আমার নাম নোমান, নোমায়ের, আচ্ছা ঠিক আছে। তোমার ক্লাস আমি 8-এ নিয়েছিলাম না, আবার সে কলেজে নিচ্ছি, নামটা হয়তো ছাপা পড়ে গিয়েছে, অনেক স্টুডেন্ট তো। 20 পর থেকে দেখালে ভালো হতো। ফাইজা, হ্যাঁ আমি 20 পর দেখাবো, আরও 5টা আছে, কিন্তু তোমার অনেক ফ্রেন্ডরাই লিখেন। এই তো অনিন্দিতা লিখেছি মিস, দেখো কি সুন্দর লক্ষ্মী বাচ্চারা হচ্ছে, মানে অনলাইন বলো অফলাইন সব ক্লাসেই হচ্ছে ওরা কথা কম বলে পড়াশোনাটা করে, ঠিক আছে। যারা ভালো ভালো রেজাল্ট করতে চাও, আর যারা মনে করো আমি ভালো রেজাল্ট করবো না, একদম শপথ করো আমি ভালো রেজাল্ট করবো না, আপনার কি, ঠিক আছে, তাহলে তারা হচ্ছে যে কোনো ক্লাসে লিখবে না। সুতরাং তুমি লিখবে না, তোমার ক্ষতি হচ্ছে। ম্যাম প্লিজ নেক্সট। দেখো কে লিখেছে, লাবিব, খুবই অ্যাটেন্টিভ। যাও, 20 থেকে দিলাম, অনেকে 20 নাম্বারটা। আচ্ছা, আরশি, আরশি একটু বলো তো তোমার এই 19 পর্যন্ত লেখা হয়েছে কিনা। আরশি, নোমায়ের এবার লিখেন, আপনার ঈদ চাঁদরা যাই বলেন না কেন খাতায় লিখতে হবে।
আরশি কোথায়? আরশি আমাকে বলো তো 19 পর্যন্ত হয়েছে কিনা, কারণ আরশি একটু পরে লিখেছিলে মিস আমি অলওয়েজ ক্লাসে লিখতাম। হ্যাঁ, সানজিদা অথই সানজিদা লিখতো, এটা সত্যি কথা। এবং সানজিদা মানে ভালো রেজাল্টও করেছে, আমার জানা মতে বাংলায় মনে A+ পেয়েছে। তোমাদের অনেকেরই বাংলায় এবার A+ ছিল, আমি খুব খুশি হয়েছি। বাংলায় কেন, সব সাবজেক্টই ভালো করবে, এই দোয়া তোমাদের প্রতি থাকে, প্রত্যাশা আমাদের থাকে। হ্যাঁ, 19 পর্যন্ত আরশি বলো তো। রেজওয়ানা অনেকের, হ্যাঁ নামগুলি আম্মুরারি দিয়ে চালা বুঝতে পারে না, নিজের নামটা একটু লিখে দিবে, দেখে মুখস্থ হয়ে যাবে আমার। যেমন এই যে আমাদের ফাইজা মিস, আমি সব সময় আপনার ক্লাসে অ্যাটেন্টিভ। হ্যাঁ ফাইজা, তোমরা সবাই অ্যাটেন্টিভ থাকবে, রেজাল্ট ভালো করবে ইনশাল্লাহ। হ্যাঁ, দেখো 19 পর্যন্ত আরশি একটু বলো, মানে যারা একটু স্লো লিখেছিল এদেরকে আমি বারবার মেনশন করছি। 20 থেকে 25 দেখতে পাচ্ছ নিশ্চয়ই। হুম, আরশি বলেছে মিস লিখেছি। তোমরা দেখবে এই যে ক্লাসগুলো যারা করছো, পরীক্ষার হলে গিয়ে তোমাদের মনে হবে, অনলাইন পরীক্ষায় তো দিবে, যে ক্লাসটা করে না উপকার হয়েছে, ক্ষতি হয়নি। দেখো, আর তো তুমি এত বড় বড় কমেন্ট করো না, ছোট ছোট করে লিখো, তোমার যেগুলো জানার ইচ্ছা সেগুলো আমরা উত্তর দিব। হ্যাঁ, তোয়া তোমাকে আমি কিভাবে ডাক দিয়েছি? বলেছি তুমি ছোট ছোট কমেন্ট করো, লিখো। এই যে লাবিব কত সুন্দর করে লিখছে, দেখতে পারছি। তৌফিক, হ্যাঁ দেখতে তো পারবে, আমি এটা তো তোমরা সুন্দর করে ক্লিয়ারলি দেখতে পাচ্ছ। 21 নাম্বার দেখো, এই প্রশ্নটা কিন্তু আসবে। বাংলা সাহিত্যে প্রথম সার্থক উপন্যাস লেখেন কে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তোমরা আবার রবীন্দ্রনাথ দিও না। হুম, বাংলা সাহিত্যে প্রথম সার্থক উপন্যাস লিখেন কি? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তার প্রথম উপন্যাস কি? দুর্গেশ নন্দিনী। প্রথমটা লিখেই সার্থক। হ্যাঁ, সালটা কত? 1865। এর আগে তোমার হচ্ছে প্যারিচাঁদ মিত্র লিখেছেন আলালে ঘরে দুলাল, সেটা উপন্যাস হয়নি, কাহিনী গ্রন্থ হয়েছে। মিস আমরা তো আপনার পুরনো স্টুডেন্ট, আপনার পুরো স্টুডেন্ট। আর সে পুরনো, হ্যাঁ জানি তো। তোমরা কিন্তু একটু মানে দুষ্টামি করলেও সঠিক সময় কিন্তু ঠিকই পড়াশোনা করো। সুমাইরা লিখে শেষ মিস? হ্যাঁ লেখা শেষ, কিন্তু একটু ইনফরমেশনটা বুঝো যে এই প্রশ্নটা আসবে, যে কোনো পরীক্ষায় পেতে পারো। দেখো, জ্ঞানমূলক হিসেবে তোমরা যখন সিকিউ পরীক্ষা দিবে তখন আসবে। বাংলা সাহিত্যে প্রথম সার্থক ঔপন্যাসিক কে? উত্তর কি? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। হ্যাঁ, বঙ্কিমচন্দ্রের ভাইয়ের নাম কে বলতে পারবে দেখি, যা একটা প্রশ্ন রেখে দিলাম। গত ক্লাসে সোহাগ স্যার বলেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ভাইও একজন বিখ্যাত লেখক। দেখি নামটা কার মনে আছে, কে বলতে পারবে? বলতে পারলে নেক্সট কোশ্চেনে যাব। বঙ্কিমচন্দ্রের ভাইয়ের নাম? মিস আমিও পুরনো, এই তোমরা যদি পুরনো না হতে তোমাদেরকে আমি চিনতাম বলো তো? ফাইজা কিভাবে চিনলাম? আরশি, অর্থি, অর্থি ভালো আছো? মিস অল, এই যে লাবিব আবরার, সোনালী হোসাইন, সে স্কলার নতুন এসে, যারা নতুন এদেরকে অবশ্যই তোমরা খুব আপন করে নিবে, যেন ওরা কখনই মনে না করে এরা হচ্ছে পর আমাদের, ঠিক আছে? অমি, হ্যাঁ অমি ভালো আছো? এখন দেখো, সঞ্জীব চন্দ্র মেবি, হ্যাঁ হ্যাঁ নুসরাত জাহান, দেখো এটা নিনি না আমাদের, নুসরাত লিখেছে। বঙ্কিমচন্দ্রের ভাইয়ের নাম কি? সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়, বিখ্যাত একটা লেখা আছে, তিনি ভ্রমণ কাহিনীতে অনেক বিখ্যাত ছিলেন। দেখো 22 নাম্বারে তার প্রথম উপন্যাস দুর্গেশ নন্দিনী, তার মানে কার জানো? এটা কিন্তু আবার সৈয়দ ওয়ালিউল্লাহ না। হ্যাঁ, বঙ্কিমচন্দ্রের প্রথম উপন্যাস দুর্গেশ নন্দিনী। নাম্বার 23, বিভূতিভূষণ কি বন্দ্যোপাধ্যায়? তিনটা বন্দ্যোপাধ্যায় এখানে আছে, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়। দেখো তার উপন্যাস দুটো কি? পথের পাঁচালী, অপরাজিত, বাংলা সাহিত্যে কালজয়ী উপন্যাস। তারাশঙ্করের কি? গণদেবতা, পঞ্চগ্রাম, বাংলা সাহিত্যে কালজয়ী উপন্যাস। মানিক বন্দ্যোপাধ্যায়ের কি? পদ্মা নদীর মাঝি, পুতুল নাচের ইতিকথা, বাংলা সাহিত্যে কালজয়ী উপন্যাস। তোমাদের আসবে পথের পাঁচালী কে লিখেছেন, অপরাজিত কে লিখেছেন? পারবে না তোমরা?
গণদেবতার লেখক কে? পঞ্চগ্রামের লেখক কে? পদ্মা নদীর মাঝি কে লিখেছেন? পুতুল নাচ ইতিকথা কে লিখেছেন? বা বিভূতিভূষণের কালজয়ী উপন্যাস দুটির নাম কি? তারাশঙ্কর কালজয়ী উপন্যাসের নাম কি? কালজয়ী মানে কি? কালকে জয় করেছে। যখন লিখেছেন সেই কালে না, এই কালেও এগুলো বিখ্যাত, আমরা পড়ি এখনো। হ্যাঁ, মোস্তাকিম ডান। দেখো আজকে আমরা কত প্রশ্ন করেছি, 25টা। এই 25টাকে যদি কেউ বাড়াতে চাও, ঠিক আছে, এই 25টাকেও 50টা করতে পারো, এটাকে পড়াশোনা বলে। হ্যাঁ, নেক্সট ক্লাসে আমরা একদম বই থেকে লাল সালু, যে লাল সালু মূল উপন্যাস না, লাল সালু উপন্যাসের ভূমিকা আছে না, তোমরা তো বইটা কিনেছো মনে হয়, তাই না? ওখান থেকে আরও ইনফরমেশন আমরা দিব। তো পরবর্তী ক্লাস, এই 2টা ক্লাস যারা করবে তারা এমসিকিউ পরীক্ষায় উপন্যাস থেকে আশা করি অনেক ভালো করবে, কারণ আমি তো উপন্যাস অংশ পড়াচ্ছি। নেক্সট, এনাব। এনাব ভালো আছো? এনাবের বন্ধুরা কেমন আছো? এনাবকে সবসময় আমি এনাম বলতাম মনে হয়। 100টা পড়বে, গুড। অদ্রিজা 25টাই তো। মিস নেক্সট আরও চাই না? ঠিক আছে, পরবর্তী আমি দেখলাম তোমাদের আসলে কেমন তোমরা অ্যাটেন্ডিভ থাকো ক্লাসে। তোমরা যদি লিখার তোমাদের সক্ষমতা অনেক বেশি থাকে, মিস আমি বইয়ের নোট মিলিয়ে লিখছি। অরুন্ধতী গুড, গুড আইডিয়া। 2025-এর যে ইনফরমেশনস, ওগুলা কি আধুনিক যুগের লেখা? হ্যাঁ হ্যাঁ, এটা তো আধুনিক উপন্যাসে, তো আধুনিক কালে, তাই না? দেখো 25 পর্যন্ত সবার লেখা শেষ করো। লেখা শেষ করে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে করো, আমাদের ক্লাস কিন্তু প্রায় শেষ পর্যায়ে। হ্যাঁ, বলো। চট্টোপাধ্যায়, তোয়া, গুড। তোয়া এতক্ষণ পর একটা সুন্দর আনসার দিয়েছে, খুবই ভালো লেগেছে। আর বাংলায় লিখার চেষ্টা করবে, যে বাংলা কিবোর্ড আছে না, এটা তোমরা ইনস্টল করে নাও। হ্যাঁ, দেখো বাবা 25 পর্যন্ত কার কার হয়েছে, মানে সবার হয়ে গেলে আমি ক্লাসে শেষ করে দিব। আরশি, অর্থি, তোয়া, লাবি, ফাইজা, মিস আপ টু 25টা লেখা শেষ। আলিভা, অনিন্দিতা, মুস্তাকিম, যারা এই ক্লাস রিলেটেড প্রশ্ন করেছো, তারপর লিখেছো, এদের নামগুলি একটু বারবার বলছি। অরুন্ধতী, এগুলার মধ্যে কোনটা বেশি ইম্পর্টেন্ট? ইম্পর্টেন্টগুলোই তো দিয়েছি অরুন্ধতী। এখান থেকে যদি প্রশ্ন বানানো হয় 100টা বানানো যাবে, আমি বেছে বেছে তো। আরশি ডান। ফাইজা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমরা যারা লিখেছো তারা এক কাজ করতে পারো, আমাকে পার্সোনাল মেসেঞ্জারে ছবিগুলো দিতে পারো, কিংবা তোমাদের গ্রুপে দিতে পারো, আমি চেক করে দিব। 1860 থেকে বর্তমান পর্যন্ত আধুনিক যুগ। হ্যাঁ, দেখো কি সুন্দর করে টিচাররা তোমাদের উত্তর দিচ্ছেন, তো তোমরা প্রশ্ন করো। এতগুলো টিচার তোমাদের ক্লাসে আছেন, তোমরা হচ্ছে জ্ঞান আহরণ করো, যে তোমাদের উচিত। আমরিন শেষ, ওকে। যদি সবার শেষ হয়ে থাকে তাহলে আমি ক্লাস এখানে শেষ করব। হ্যাঁ, নুসরাত জাহান, না আমি এখানে তো কোনো হোমওয়ার্ক দিইনি তোমাদের, আজকে আমার সাথে ফার্স্ট ক্লাস, আমি এই উপন্যাসের লাল সালুটা তোমাদের নিব। হ্যাঁ, মিস কালজয়ী কখন কালজয়ী মানে হচ্ছে কালকে জয় করা। মনে করো তুমি আজকে একটা গল্প লিখলে, কিন্তু 100 বছর পর এটা মানুষ পড়ছে, তাহলে কি তোমার সমসাময়িক যে কাল, সেই কালকে জয় করে অন্য কালেও সেই লেখাটা কি হয়েছে, সবার কাছে সমাদৃত হয়েছে, সবাই পছন্দ করেছে, সমাজের জন্য যুগোপযোগী হয়েছে, ওটাকে বলে কালজয়ী, কালকে জয় করেছে। মুস্তাকিম ক্লিয়ার? তোমাদের যদি আরও কোনো প্রশ্ন থাকে কেউ করতে পারো, আমি ক্লাসটি শেষ করব। হ্যাঁ, আলিভা, অনিন্দিতা, অর্থে তোমরা একটু বলো সবার লেখা শেষ হয়েছে কিনা, লেখা শেষ হলে আমি ক্লাসটি শেষ করব। ঠিক আছে, বলো তোমরা। আচ্ছা, আমার মনে হয় সবার লেখা শেষ।
পরবর্তী ক্লাসে তোমরা প্রিপারেশন নিয়ে এসো, আমি উপন্যাসের অংশ থেকে পড়াবো, ঠিক আছে? অবশ্যই বইটা পড়বে। নুসরাত জাহান লেখা শেষ মিস, ওকে। আমি ধরে নিচ্ছি সবার লেখা শেষ, কোনো কোশ্চেন নেই। আজমাইন, ওকে। মুস্তাকিম, বুঝেছ? তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।